আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞান বন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় পোর্টফোলিও ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ব্যবস্থাপনা, তৃতীয় পর্ব। বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের 6টি ফরম্যাট এবং 6টি ফরম্যাটের সূত্র, পাশাপাশি 1 এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর, 5 নম্বর ও 6 নম্বর এই 4টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে শেখার চেষ্টা করব। শিক্ষার্থীগণ, তাহলে চলুন আমরা প্রথমে 3 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি দেখে আসি। 3 নম্বর ফরম্যাট হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পরিমিত ব্যবধান, এটি প্রথম অঙ্ক দেওয়া হয়েছে 14 নম্বর প্রবলেম। বলা হচ্ছে এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এক্স অ্যান্ড ওয়াই উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। প্রজেক্ট এক্স এবং প্রজেক্ট ওয়াই এই দুইটি প্রজেক্ট দেওয়া হয়েছে, সাথে এখানে দেওয়া আছে 5টি বছরের প্রবাবিলিটি পাশাপাশি রিটার্ন দেওয়া আছে, এবং দুইটা প্রজেক্টের আলাদা আলাদা প্রবাবিলিটি এবং আলাদা আলাদা রিটার্ন দেওয়া হয়েছে। এখানে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে 3টি। প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা হয়েছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ রিটার্ন ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেখাতে হবে দুইটি প্রজেক্টের, এবং হুইচ প্রোভাইডস দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এবং দেখাতে হবে কোনটি সবচেয়ে বেশি এবং বড় এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, সেটি আমাদের কমেন্টের মাধ্যমে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা 1 নম্বর ফরম্যাটে শিখেছিলাম যে এক্সপেক্টেড রেট অফ রিটার্নে 3টি সূত্র আছে। যদি প্রশ্নপত্রে প্রবাবিলিটি সাপ্লাই দেওয়া থাকে তাহলে সূত্র হবে সামেশন আর আই ইন্টু পি আই, যেহেতু প্রবাবিলিটি আছে। তো আমরা আসি প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টটা অ্যান্সার দিয়ে আসি। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইয়ার, উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হলো ইয়ার সমান সমান সামেশন আর আই ইন্টু পি আই। তাহলে আর আই এখানে যেহেতু 5টি বছর দেওয়া আছে, তো আমরা এটা লিখতে পারি, তো R1 P1, R2 P2, R3 P3, R4 P4, R5 P5। প্রথমে রিটার্ন ফর প্রজেক্ট এক্স এর জন্য রিটার্ন হলো 40%, তার সাথে 0.10 গুণ করতে হবে। তারপরে 10%-এর সাথে 0.20 গুণ করতে হবে, তার 0%-এর সাথে 0.10 গুণ করতে হবে। এরপরে -5%-এর সাথে 0.20 গুণ করতে হবে, -10%-এর সাথে 0.10 গুণ করতে হবে। তো আমরা আসি মানটি লিখি ব্র্যাকেট দিয়ে, 40 ইন্টু 0.10, তারপরে 10% ইন্টু 0.20, তারপর 0% ইন্টু 0.10, -5% ইন্টু 0.20, এরপরে -10% ইন্টু 0.10। ক্যালকুলেশন করে আমরা গুণ করে প্রথমটি পেয়েছি এখানে 4%, দ্বিতীয়টি পেয়েছি 2%, তারপরে 0%, এরপরে -5-এর সাথে যখন 0.20 গুণ করা হয়েছে তাহলে -1%, আবার -10%-এর সাথে 0.10 গুণ করলে এখানে আসছে -1%। যোগ বিয়োগ করে আমাদের ফলাফলে এসেছে এখানে 4%। সেমভাবে স্টক ওয়াই এর ক্ষেত্রে সূত্রটি বসানো হলো R1 ইন্টু P1, R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3 প্লাস R4 ইন্টু P4, R5 ইন্টু P5। শিক্ষার্থীগণ, এবার আসি মানগুলি আবার প্রশ্ন থেকে নিয়ে আসি। প্রথম মানটি হলো 40-এর সাথে 0.10 গুণ করতে হবে, তাহলে 40% ইন্টু 0.10। দ্বিতীয় মানটি হলো 20%-এর সাথে 0.20, তাহলে 20% ইন্টু 0.20। এরপরে 10%-এর সাথে 0.40, এরপর 0%-এর সাথে 0.20, মাইনাস 20%-এর সাথে 0.10 গুণ করে ব্র্যাকেটের কাজটি প্রথমে করলাম। এটি 4%, 4%, 4%, 0%, এবার -2%। যোগ বিয়োগ করে এখানে ফলাফল আসছে 10%। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখলাম একটি হলো 4% আর এটা হলো 10%। এখানে বড় মান হয়েছে স্টক ওয়াই 10% যেখানে মান। তো আমরা এটা কমেন্টের মাধ্যমে বলতে পারি প্রজেক্ট ওয়াই ইজ দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখানে ওয়াইতে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সর্বোচ্চ হয়েছে। 4 নম্বর ফরম্যাট
2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট। দুইটা প্রজেক্টের প্রত্যেকটি আলাদা করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখাতে হবে পরিমিত ব্যবধান। এরপরে প্রশ্ন বলা হয়েছে হুইচ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিস্কি। এর মধ্যে পরিমিত ব্যবধান ঝুঁকি কোনটির বেশি সেটা আবার কমেন্ট করতে হবে। 2 নম্বর প্রশ্নের আমরা উত্তর দিয়ে আসি। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আমরা জানি 3টি। সেখানে যেহেতু এই অঙ্কে প্রবাবিলিটি দেওয়া আছে তাহলে সূত্রটি হবে রুট ওভারের ভিতরে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি। শিক্ষার্থীগণ এই মানগুলি আমাদের বক্সের থেকে নিয়ে আসতে হবে। প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ফর প্রজেক্ট এক্স, এখানে 40% মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো 84%। তাহলে আমরা আসি 40 মাইনাস 4 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 10, এটি প্রথম 10% এখান থেকে নিতে হবে। দ্বিতীয়টি 10% মাইনাস 4% এবং প্রবাবিলিটি আছে দ্বিতীয়টির 0.20 এই। শিক্ষার্থীগণ তাহলে আমরা রুট ওভারের ভিতরে আবারও বসাই যে 40 মাইনাস 4 হোল স্কয়ার ইনটু 0.10% প্লাস পরের মানটি 10% মাইনাস 4% হোল স্কয়ার ইনটু 0.20% হলো প্রবাবিলিটি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 1 নম্বর রিকোয়ারমেন্টে যে 4% হয়েছে এই মানটি কমন সবার জন্য -4% হবে। আর 40%, 10%, এরপরে 0%, এরপরে -5% এবং -10% এগুলি আমাদের অরিজিনাল প্রশ্ন থেকে নিয়ে আসা হচ্ছে। শিক্ষার্থীগণ আবারও বলি অরিজিনাল প্রশ্ন থেকে 40, 10, 0, 5%, -5%, -10% এবং প্রবাবিলিটিগুলো পর্যায়ক্রমে এখান থেকে নেওয়া হচ্ছে এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো 4% এখান থেকে নেওয়া হলো। আমরা রুট ওভারের ভিতরে মানগুলি বসিয়ে প্রথমে ব্র্যাকেটের ভিতরে বিয়োগটি প্রথম করব, যেমন 40 থেকে 4 বাদ দিলে 36 থেকে, এরপরে ব্র্যাকেটের ভিতরে 10 থেকে 4 বাদ দিলে 6 থাকে, এরপরে 0 থেকে -4 বাদ দিলে -4 থেকে যায়, এরপরে -5 এবং -4 একত্রে -9%, এরপরে -10 এবং -4 এটি আসে 14%, আর ব্র্যাকেটের উপরে সবারই হোল স্কয়ার আছে, সাথে প্রবাবিলিটি দেওয়া আছে। এবার আমরা হোল স্কয়ারের কাজ করে প্রবাবিলিটিতে গুণ করব। তাহলে 36 কে হোল স্কয়ার করে 0.10 দ্বারা গুণ করলে আসে 12 এটা হচ্ছে 229%। এরপরটা হলো 6 এর উপরে হোল স্কয়ার করে 636 তার সাথে 0.2 গুণ করলে আসে 36 দুগুণে 72 অর্থাৎ 7.20%। পরবর্তীটা এভাবে আমরা গুণ করে করে ফলাফল পেয়েছি। শিক্ষার্থীগণ এবার আসি রুট ওভারের ভিতরে অংশগুলো সব প্লাস আছে, তো প্লাস করে আমরা পেয়েছি 173.60%। এখন রুট ওভার আমরা 173.60 উপরে রুট ওভার করলে আসে 13.18%। এটি হলো ঝুঁকি বা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক সেম ভাবে প্রজেক্ট ওয়াই এর মানগুলি বসিয়ে আবারও আমরা একবার দেখে আসি মানগুলি কিভাবে পাচ্ছি। মান প্রথমে আমাদের এখান থেকে নিতে হবে 40%, প্রবাবিলিটি নিতে হবে 10, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নিতে হবে 1 নম্বর রিকোয়ারমেন্টে ওয়াই প্রজেক্টেড -10%। এটি এই 10% প্রত্যেকটা অ্যামাউন্টে মাইনাস করতে হবে। শিক্ষার্থীগণ 40 মাইনাস 10 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 10, 20 মাইনাস 10 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 20, এরপরে 10 মাইনাস 10 হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 40, এরপরে -0% মাইনাস 10% হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি 20%, -20% মাইনাস 10% হোল স্কয়ার ইনটু 0.10 হলো প্রবাবিলিটি। ক্যালকুলেশন পূর্বের মতো আমরা করে এখানে ক্যালকুলেশন করে রুট ওভার দিয়ে পেয়েছি 14.83%। এবার আসি এক্স প্রজেক্টে উত্তর আসছে 13.18 আর এটা হলো 14.83। তাহলে বড় পরিমিত ব্যবধান আসছে ওয়াই প্রজেক্টের থেকে, অর্থাৎ এটির ঝুঁকি বেশি। প্রশ্নে এটাই চাওয়া হয়েছিল যে আবারও আমরা প্রশ্নে ফিরে আসলাম। দ্বিতীয় অংশে বলা হচ্ছে হুইচ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিস্কি। কোন প্রজেক্টে সবচেয়ে ঝুঁকি বেশি? তাহলে সেই ক্ষেত্রে উত্তর আমরা দিতে পারি যে ওয়াই প্রজেক্টের ঝুঁকি বেশি। কমেন্ট করা হলো স্টক ওয়াই ইজ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিস্কি।
এবার আসি 3 নম্বর প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট হুইচ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিলেটিভ রিস্কি। এখানে দুইটি অংশ দেওয়া হয়েছে, প্রথমে সিবি তৈরি করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, পরবর্তীতে আবার কমেন্ট করতে হবে কোনটির ঝুঁকি বেশি সেটা দেখাতে হবে। তাহলে আসি, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। শিক্ষার্থীগণ, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি এক্স প্রজেক্টের জন্য 13.18 এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম এক্স প্রজেক্টে 4%। এবার মানগুলি বসিয়ে 100 দ্বারা গুণ করে পাই, মান বসালাম উপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 13.18 ডিভাইডেড বাই 4%, ক্যালকুলেশন করে আমরা 100 দিয়ে গুণ করে পেয়েছি 329.50%। দ্বিতীয় প্রজেক্ট ওয়াই, সেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়েছে 14.83 আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হয়েছিল 10%। তাহলে 14.83 কে 10 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আসে 148.30%। এখানে ঝুঁকি বেশি হচ্ছে 329.50, অর্থাৎ এক্স প্রজেক্টের ঝুঁকি বেশি ওয়াইয়ের তুলনায়। তাহলে কমেন্ট করলাম স্টক এক্স ইজ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিলেটিভ রিস্কি। শিক্ষার্থীগণ, আমরা ধীরে ধীরে 3 নম্বর ফরম্যাটের 14 নম্বর প্রবলেমটি ভালোভাবে শিখে নিলাম। এখানে 3টি প্রশ্ন করা হয়েছিল আর 3টি প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে দেওয়া হলো। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আসি 15 নম্বর প্রবলেম। এটি 2007 সালে আসছিল। বলা হয়েছে স্টক এক্স অ্যান্ড স্টক ওয়াই হ্যাভ দ্য ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড ফিউচার রিটার্ন। এখানে এক্স এবং ওয়াই দুইটি প্রজেক্ট দেওয়া হয়েছে, স্টক দেওয়া হয়েছে এবং প্রবাবিলিটি একটি দেওয়া হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে একটি মাত্র, হুইচ স্টক উড ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য ইনভেস্টর বাই। বিনিয়োগকারীর ক্রয়ের ক্ষেত্রে কোন স্টকটা ক্রয় করা এখানে যুক্তিযুক্ত এবং ভালো হবে সেটি আমাদের সিদ্ধান্ত দিতে হবে। শিক্ষার্থীগণ, এখানে কোনো রিকোয়ারমেন্ট চাওয়া হয়নি, কিন্তু একটি মন্তব্য চাওয়া হয়েছে। কিন্তু এই মন্তব্যটি দিতে গেলে আমাদেরকে পর্যায়ক্রমে 3টি রিকোয়ারমেন্টের অ্যান্সার দিতে হবে। প্রথমে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে, দ্বিতীয়ত আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে, তৃতীয়ত আমাদেরকে সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে তারপরে কমেন্ট দিতে হবে কোনটি ভালো। যার সিভি কম সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য। এটি আমি হেল্পলাইনে লিখে দিয়েছি। তাহলে শিক্ষার্থীগণ, প্রথম স্টেপের কাজ হলো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র আমরা পূর্বেই শিখেছি, ঠিক সেভাবে এইভাবে যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে প্রবাবিলিটি অনুসরণ করে আমরা মান বের করলাম, এটা 12% হলো। ওয়াই প্রজেক্টের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হয়েছে 14%। এবার দ্বিতীয় স্টেপের কাজ হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করা রুট ওভার দিয়ে। তো রুট ওভার দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র বসিয়ে স্টক এক্স এর জন্য একটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করা হয়েছে, এখানে 12.20% পাওয়া গেছে। এবার ওয়াই স্টকের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করা হয়েছে এবং সেখানে 20.35%। এবার আসি 3 নম্বর স্টেপের কাজ, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ সিবি। সিবির মান প্রথমটি বেড়েছে 101.67%, দ্বিতীয়টি অর্থাৎ ওয়াই প্রজেক্টে পাওয়া গেছে 145.36%। শিক্ষার্থীগণ, আমরা এটা লক্ষ্য করে দেখেছি এক্স প্রজেক্টে ঝুঁকি কম, এখানে 101.67, আর ওয়াই প্রজেক্টে আসছে 145.36%। এটা একটু ঝুঁকি বেশি। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব যে স্টক এক্স অর্থাৎ প্রজেক্ট এক্স এখানে গ্রহণযোগ্য। তাহলে কমেন্ট আমরা বলবো যে the investor invest his money in stock X because their CV is lower than stock Y, so the investor should invest stock X. তাহলে বিনিয়োগকারীর উচিত স্টক এক্স এ বিনিয়োগ করা, কারণ সেখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এখানে কম। শিক্ষার্থীগণ, বোর্ড প্রশ্ন সহ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইজি প্লাস হ্যান্ডবুকটিতে পর্যায়ক্রমে এভাবে সাজিয়ে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি কাছে রাখেন এবং অনলাইনে ক্লাস দেখেন। আশা করি এই অঙ্কগুলোর মধ্যে থেকে পরীক্ষা প্রশ্ন আমাদের কমন আসবে। অঙ্ক শেখার প্রথম শর্ত হলো একটি ভালো বই। একটি ভালো বই যেখানে আমাদের সমস্ত সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ফরম্যাটের অঙ্ক
সহজভাবে একত্রেভাবে সাজিয়ে দেওয়া থাকবে। এটি একটা ছাত্রের জন্য একটি ভালো বই। আশা করি শিক্ষার্থীগণ ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে ফরম্যাটটা আসি 4 নম্বর ফরম্যাট, পোর্টফোলিও স্ট্যান্ডার্ডাইজেশন। এখান থেকে প্রশ্ন কম আসে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ডাইজেশন একটু খুব সহজ আছে। পরবর্তীতে আসি আরেকটি ফরম্যাট দেখি, 5 নম্বর ফরম্যাট। 5 নম্বর ফরম্যাট এটা হলো ক্যাপিটাল মার্কেট লাইন, সিএমএল। এখানে দুটি প্রশ্ন করা হয়। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটির সূত্রটা আমরা আবার একটু পড়ি, যে রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস রিস্ক ফ্রি ডিভাইড বাই স্ট্যান্ডার্ড মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন ইনটু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। এই মানগুলি প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। শুধুমাত্র রিকোয়ারমেন্ট চাওয়া হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যাকর্ডিং টু ক্যাপিটাল মার্কেট লাইন। তো ক্যাপিটাল মার্কেট লাইন অনুসরণ করে আমাদের এই সূত্রের মাধ্যমে মানটি বের করতে হবে। আর স্লোপ মানে ঢাল, ঢালের মান সূত্রটি সহজ, আর এম মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি ডিভাইড বাই মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। তখন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে। যেমন 22 নম্বর প্রবলেমটি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল, ক্যাপিটাল মার্কেট লাইন অনুসরণ করে স্লোপ দেখাতে হবে ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তথ্যগুলি দেওয়া আছে, এক্সপেক্টেড মার্কেট রিটার্ন যেখানে 12%, রিস্ক ফ্রি 8% এবং স্ট্যান্ডার্ড মার্কেট রিটার্নও 21%। আমরা স্লোপের সূত্র বসিয়ে, সূত্রের মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করে পেলাম 0.19। এটাই হলো স্লোপ, ঢাল। 28 নম্বর প্রশ্নটি, এটি 5 সাল, 11 সাল এবং 13 সাল 3 বার এসেছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেক্ষেত্রে আপনারা এটি বাসায় প্র্যাকটিস করবেন। সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে খুব সহজ হয়ে যাবে। এবার আসি আমরা আরেকটি অঙ্ক দেখি। লাস্ট ফরম্যাট হলো 6 নম্বর, সিকিউরিটি মার্কেট লাইন, এসএমএল। এখানে 29 নম্বর অঙ্কটি দেওয়া হয়েছে, 11 সালে বোর্ডে আসছে। অ্যাজুমিং দ্যাট দ্য স্টক ইজ প্রাইস ইন ইকুইলিব্রিয়াম, if the expected return next year is 14% and it's the beta 1.10, the risk free ঝুঁকিমুক্ত রেট 6%। প্রশ্ন করা হচ্ছে 1 নম্বর, ক্যালকুলেট দ্য স্লোপ অফ এসএমএল, সিকিউরিটি মার্কেট লাইনের স্লোপ দেখাতে হবে। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট। তাহলে 1 নম্বর স্লোপের সূত্র আমরা পূর্বে দেখেছি, যে স্লোপের সূত্র নিচেই প্রথমে এটি লিখতে হবে, যে আর এম মাইনাস রিস্ক ফ্রি, এটি হলো আমাদের স্লোপের সূত্র। তো এখানে আমাদের আর এম এর মান সরাসরি দেওয়া ছিল না, যার কারণে আমরা এভাবে লিখলাম যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন রিস্ক ফ্রি প্লাস আর এম মাইনাস রিস্ক ফ্রি ইন্টু বেটা। মানগুলি এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে, রিস্ক ফ্রির মান দেওয়া আছে, আর এম এর মান দেওয়া নেই, বেটার মান দেওয়া আছে। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি আর এম মাইনাস রিস্ক ফ্রি অর্থাৎ স্লোপের মান হলো 7.27%। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট। এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, এটির সূত্র হলো আর এম মাইনাস রিস্ক ফ্রি। শিক্ষার্থীগণ, আর এম মাইনাস রিস্ক ফ্রি যদি 7.27% হয়, তাহলে আমরা রিস্ক ফ্রি যেখানে প্রসেস সাপ্লাই দিয়েছে 6%, মানটি বসে পাই আর এম মাইনাস 6% সমান সমান 7.27%। এবার আর এম সমান সমান এই পাশে -6, ডাইনের পাশে এসে +6 হয়ে গেল। তাহলে 7 আর 6 13.27%, অর্থাৎ আর এম এর অর্থাৎ মার্কেট রিটার্নের মান হলো 13.27%। এটি হলো অ্যান্সার। অঙ্কটি 11 সালে বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, আমরা এই অধ্যায়ের 6টি ফরম্যাটের অঙ্ক 3টি ক্লাসে ভালোভাবে শেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। তো ইজি প্লাস হ্যান্ডবুকটি আপনি সংগ্রহ করুন, এবং ইজি প্লাস হ্যান্ডবুকে বোর্ড প্রশ্ন সবগুলি সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। এখান থেকেই পরীক্ষায় কমন আসবে। আশা করি আপনারা ভালো করবেন। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করেন। প্রত্যেকটি অধ্যায়ে ফরম্যাট অনুযায়ী আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকার হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আজকে এখানে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।